আসসালামু আলাইকুম। প্রিন্স বাংলা প্রশিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেই বই নিয়ে কথা বলবো, সেই বইটির নাম হচ্ছে লাল নীল দীপাবলি। হুমায়ুন আজাদ রচিত লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। এই বাংলা সাহিত্যের জীবনী বইটাতে মূলত হুমায়ুন আজাদ তুলে ধরার চেষ্টা করেছেন বাংলা সাহিত্যের যে ৩টি যুগ রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই ৩টি যুগের যে সংক্ষিপ্ত বর্ণনা বা সংক্ষিপ্ত বিবরণ তিনি এই বইটি তুলে ধরেছেন। প্রতিটি দেশের প্রতিটি সিভিলাইজেশন বা সভ্যতার বেড়ে ওঠার পিছনে যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটি গল্প রয়েছে, যে গল্পগুলো মূলত আমরা জানতে পারি বা বুঝতে পারি কোনো বই পড়ার মাধ্যমে। এই বইটি কেন পড়া প্রয়োজন সে বিষয়ে যদি আমি বলতে চাই, একটু আগে যেটা বললাম, প্রত্যেকটা সিভিলাইজেশন বা সভ্যতার ব্যাপারে জানতে হলে আমাদের হয় সেই সভ্যতায় অবস্থান করতে হবে, অথবা সেই বিষয়ে যত বই আছে, যত ডকুমেন্টারি আছে, যত ইনফরমেশন আছে সেগুলো আমাদের কালেক্ট করতে হবে এবং আত্মস্থ মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। তো বাংলা সাহিত্যটা যেভাবে বেড়ে উঠেছে, বাংলা সাহিত্যটা যেভাবে শুরু হয়েছে, বাংলা ভাষায় কথা বলা মানুষ যখন থেকে শুরু করেছে, বাংলা ভাষাটার যখন থেকে বিবর্তন হওয়া শুরু হয়েছে, সেই সকল কিছু এবং এই বাংলা ভাষার বিকাশ, তারপরে হচ্ছে এই ভাষাটা ক্রমবর্ধমানভাবে বিকশিত হওয়ার যে বিষয়টা, বাংলা ভাষা, বাংলা বর্ণ, বাংলা হরফ, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা নাটক, উপন্যাস, এরপরে আরও যে অন্যান্য কাহিনী আছে, রচনা ইত্যাদি ইত্যাদি, প্রবন্ধ থেকে যা যা আছে বাংলা রিলেটেড, সাহিত্য রিলেটেড, তো সেই সমস্ত কিছু যারা যারা করেছে, কেন করেছে, এই বিষয়গুলো জানা খুব প্রয়োজন। কারণ একটি সভ্যতা গড়ে ওঠার পিছনে যাদের হাত আছে এবং ওই সময়কার মানুষগুলো যা যা ফেস করেছে, যে সকল পরিস্থিতির শিকার হয়েছে, প্রতিকূলতা থেকে তারা যে চড়াই উতরাই পার হয়ে এসেছে, সেই সকল কিছু একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকে। কেননা সেই টাইমে তো ভিডিওগ্রাফি ছিল না, সিনেমাটোগ্রাফি ছিল না, অডিওগ্রাফি ছিল না, যে তারা তাদের এই বিষয়গুলো ভিডিও করে বা ধারণ করে রাখতে পারে। তখনকার যে বিষয়টা ছিল যে লেখার মাধ্যমে তারা তাদের সংস্কৃতি, তাদের আচার ব্যবহার, অনুষ্ঠান এবং ধর্মীয় যে বিষয়গুলো ছিল সেগুলো তারা লিপিবদ্ধ করে রাখতো এবং তারা জেনারেশন থেকে জেনারেশন সেই লিখিত পাণ্ডুলিপি বা লিখিত যে সংস্করণটা সেটা পাস ডাউন করে দিত তাদের জেনারেশন বাই জেনারেশন। এভাবে কিন্তু আমরা যে কোনো কিছু কোনো ভিডিওর মাধ্যমে, মুভির মাধ্যমে, বইয়ের মাধ্যমে বুঝতে পারি বা জানতে পারি। নইলে আজকে থেকে 1000 বছর আগে বা 2000 বছর আগে যেমন যে কোনো বইয়ের মাধ্যমে যখন আমরা কোনো ব্যক্তির সম্পর্কে জানি, সেই ব্যক্তিটার সম্পর্কে আমরা বই থেকে যেটা জানি সেটাই আমাদের পড়তে হয়, বিশ্বাস করতে হয়। কেন ওই টাইমটাতে আমরা ছিলাম না। তো এগুলো লেখার কারণ হচ্ছে পরবর্তী জেনারেশনকে একটা শিক্ষা দেওয়া, যেই শিক্ষা বা গল্পের মাধ্যমে তারা আমাদেরকে বুঝিয়ে থাকে এই বইটির মধ্যে কী আছে এবং ওই সময়কার মানুষগুলো বা সিভিলাইজেশনটা কীভাবে ইভলভ হয়েছে। তো এত কিছু বলার কারণটা হচ্ছে এই যে বাংলা সাহিত্যের যে ইতিহাসটা, আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষাটার ইতিহাস, বাংলা ভাষাটার এই উৎকর্ষতার পিছনে বা উৎকৃষ্টতা যে ধারণ করেছে, আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, বাংলা লিখতে পারছি, এটা কেন লিখতে পারছি এবং এটা জরুরি কেন ছিল এবং এই বাংলা ভাষাটা প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত কত চড়াই উতরাই পার হয়ে এসেছে, সেই বিষয়গুলো আমাদের জানা উচিত বা জানা প্রয়োজন অ্যাজ এ বাংলাদেশি হিসেবে। এবং যারা বাংলা বিষয়ে পড়াশোনা করছে তাদের তো এটা জানা অবশ্যই উচিত। তো লাল নীল দীপাবলি বইটার মধ্যে হুমায়ুন আজাদ সাহেব বাংলা সাহিত্যের যে ইতিহাসটুকু সেটা সংক্ষিপ্তভাবে তুলে ধরেছে। এই বইটির ভিতরে যা যা আছে সেটা হচ্ছে, আমি যদি দেখাই, এই কাগজের মাধ্যমে যদি প্রথমে দেখাই, প্রথম হচ্ছে যে লাল নীল দীপাবলি কেন জানা প্রয়োজন, এটা তো একটু আগে আমি বললাম। বাংলার ইতিহাস, বাংলার ইতিহাসটা আছে, বাংলা সাহিত্যের ইতিহাস আছে, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, যে যুগটা সেটা কীভাবে বিভাজিত হয়েছে, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আবার এই প্রাচীন যুগের মধ্যে যে কতগুলো সাবসেক্টর আছে, যেমন প্রাচীন যুগে আমরা যে লিখিত ডকুমেন্টস পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য এবং একমাত্র বাংলা লিখিত প্রাচীন বই সেটা হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ বইটা ওই টাইমটাতে যারা বৌদ্ধ সহজিয়া ছিল, মানে সাধক ছিল, এবং সমাজের উঁচু নিচু স্তরে যারা মানুষ বসবাস করতো তারা কীভাবে জীবনযাপন করেছে ওই টাইমটা, তারা একটা লিখনির মাধ্যমে এটা লিখত। তো অনেকে ধারণা করে এই বইটা বা চর্যাপদ যেটা 24 জন বা 23 জন পদকর্তা মানে লেখক তারা এই বইটি লিখেছে। সব মিলিয়ে চর্যাপদে 50টি কবিতা রয়েছে। এই কবিতাগুলো অনেক দুর্বোধ্য,
আমরা অন্য কোনো দিন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের যে বিস্তারিত বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। এখন শুধু আমরা আউটার যে পার্টটা, সে আউটার পার্টগুলো বলছি যে এই লাল নীল দীপাবলি বইটির মধ্যে কী কী আছে এবং কেন আমাদের পড়া প্রয়োজন এটা। তো চর্যাপদ অনেকে মনে করে যে 600 থেকে 1250 বা 1200 সাল পর্যন্ত এই টাইমটার মধ্যেই চর্যাপদ লেখা হয়েছে। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1250 বা 1200 সালের মধ্যে চর্যাপদের যে পদকর্তা বা লেখক তারাই এই বইটি রচনা করেছেন। তো এটা আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমরা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের সাব করে আমরা ভিডিও করব। এরপরে মধ্যযুগ। মধ্যযুগে প্রথম যে বইটি, সে বইটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, যেখানে মধ্যযুগের পুরো অংশটুকু দেবতা নির্ভর সকল রচনা রচিত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনটা রাধা এবং কৃষ্ণের যে কাহিনী, তাদের প্রেম বিরহের যে কাহিনী, সেটা নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা রচিত। এরপরে যে মঙ্গল কাব্য রয়েছে, মঙ্গল কাব্য, তারপর হচ্ছে বৈষ্ণব পদাবলী, এই তিনটা হচ্ছে মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য যে লেখনী বা গ্রন্থ সেগুলো। এরপরে রয়েছে আধুনিক যুগ, সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই আধুনিক যুগের মাধ্যমেই কিন্তু বাংলা সাহিত্যের বিকাশটা আরও বেশিভাবে হয়েছে। এই আধুনিক যুগে যেমন ফোর্ট উইলিয়াম কলেজের সৃষ্টি, ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমেই কিন্তু বাংলা সাহিত্যটা, বাংলা যে গদ্যের বিকাশটা, আমরা যে এখন বর্তমানে লিখি, শুদ্ধ ভাষায় কথা বলি, এটার কিন্তু 80 থেকে 90% পসিবল হয়েছে এই ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এবং এখানে যারা টিচার ছিল তাদের অপ্রাণ চেষ্টায়, এবং এই যে বইগুলো তারা রচিত করেছিল, সেই বইগুলো ছাপানোর জন্য, আমরা জানি আগে বই ছাপানো, এই যে বইয়ের হরফ, তারপরে হচ্ছে এই অ্যালফাবেটগুলো, এগুলো এত সহজ ছিল না। তো এগুলোর পিছনে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে শ্রীরামপুর মিশন, বাংলার দেশের যে ছাপাখানা, সেই ছাপাখানাগুলো খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপরে হিন্দু কলেজ, ইয়ং বেঙ্গল, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, ভারতবর্ষে যত কবি ছিল, মধ্যযুগের কবি এবং আধুনিক যুগের যে যারা কবি ছিল, প্রথম দিককার কবিগুলো ছিল যারা, তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এই সকল কিছু, এটার সাথে আরও অনেক কবি আছে, আরও অনেক ব্যক্তি আছে, আরও অনেক মানুষ আছে যারা বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই বইটি পড়ার মাধ্যমে আমরা বাংলা সাহিত্য রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো শর্ট একটা ব্রিফ পাবো। এই বইটা খুবই ক্ষুদ্র একটা বই, যেটা স্বাভাবিকভাবে একদিনের ভিতরে পড়ে শেষ করা যায়, বা আমি যদি চাই যে 2-3 ঘন্টার ভিতরে বা 4-5 ঘন্টার ভিতরে বইটা শেষ করবো, তাহলে আমি কিন্তু পসিবলি পারবো এই বইটা শেষ করতে। তো এই বইটার মূল্য হচ্ছে, বইয়ে লেখা হচ্ছে 120 টাকা, যেটা 100 টাকা দিয়েই আমরা ক্রয় করতে পারবো। এটা লাস্ট যে মুদ্রণ সেটা হয়েছে 2022 সালে, এবং এটা সংস্কার আগে এটা ছিল না। তো এটা ইম্পর্টেন্ট না, এই ভিডিওর জন্য এটা ইম্পর্টেন্ট না। তো এটা আপনার 100 টাকা দিয়ে কিনে পড়তে পারেন। এবং এই বইটির পেজ সংখ্যা খুব কম, 103 পেজের একটা বই এটা, 103 থেকে 4 পেজের একটা বই, 103-4 পেজের একটা বই। তো এইখানে এই বইটার মধ্যে মূলত বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই আধুনিক যুগ সব কিছু, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পার্ট তারা টাচ করেছে এবং সেটা সংক্ষিপ্তভাবে, কোনো বিস্তারিত আলোচনা এখানে খুব বেশি নেই। খুবই শর্ট আকারে এগুলো দেওয়া হয়েছে। আমি যদি কয়েকটা দেখাই, যেমন আমি যদি রবীন্দ্রনাথের কথা বলি, রবীন্দ্রনাথ সম্পর্কে পড়তে হলে বইয়ের পর বই, কাব্যের পর কাব্য, তার রবীন্দ্রনাথের এক একটা কবিতার এক একটা লাইন নিয়ে ছোটোখাটো একটা রচনা লেখা যাবে রবীন্দ্রনাথের। তো সেই রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু 1 পেজ, 2 পেজ, 3 পেজ, মানে 4 থেকে 5 পৃষ্ঠা রবীন্দ্রনাথের জন্য দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ, তারপরে কাজী নজরুল ইসলাম, এনাদের জন্য একটু বেশি পেজ খরচ করেছে ওনারা আর কি। কারণ এক রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদের যে কাব্য, তাদের যে উপন্যাস, সেগুলো আসলে শর্ট সময়ের ভিতরে, কম সময়ের ভিতরে কখনো শেষ করা পসিবল না। তো খুব শর্টভাবে চেষ্টা করেছে। এখানে আমি যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিনের সূর্য একটা হেডলাইন দিয়ে লিখেছে। তার কবিতা, তার যত কবিতা আছে সে কবিতার একটা শর্ট এখানে ব্রিফ দিয়েছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কবিতাগুলো তিনি রচনা করছেন সেগুলো। এরপরে তার কাব্য নাট্য যেগুলো আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য, তার উপন্যাস, তার গল্প, তার ভ্রমণ কাহিনী, ভাষা ও সাহিত্য সমালোচনা, গান, নিজের জীবনগাথা, চিঠিপত্র, বিবিধ রচনা,
এবং সংকলনগুলোর কথা সম্বলিত একটা রচনা আছে এখানে, এবং তার আধুনিকতার যে বিষয়গুলো সেগুলো এখানে আর কি আছে। তো এরই সাথে কবিতার যে বিষয়গুলো, কবিতা কেন রচিত হয়েছে, কবিতা কীভাবে ইভলভ করেছে, এই সব কিছু এটি শর্ট আকারে, শর্ট এবং ব্রিফ আকারে এখানে দেওয়া হয়েছে। তো এই বইটি পড়ে কিন্তু বাংলা সাহিত্যের যে 3টা যুগ, প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3টা যুগ সম্পর্কেই শর্ট একটা ব্রিফ আমরা পেতে পারি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এই বইটি পড়ে কিন্তু আমরা শর্ট যে টিকা এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেগুলো আমরা লিখতে পারবো। কিন্তু সিলেবাসে নরমালি যেগুলো প্রশ্ন থাকে, যে টপিকগুলো থাকে, যে সিলেবাসগুলোতে বিভিন্ন কবির, সেগুলো কিন্তু বিস্তারিত এখান থেকে লেখা যাবে না। কিন্তু শর্ট আকারে নোট করে এখান থেকে যে ইনফরমেটিভ যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো আমরা আলাদা করে খাতায় লিখতে পারবো। আর প্রতিটি ছাত্রের জন্য, প্রতিটি, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, অ্যাডমিশন টেস্টের জন্য হোক, বা যারা অনার্স এবং মাস্টার্স পাস এর জন্য ভর্তি হয়েছেন বা অনার্স মাস্টার্স করছেন, তারা তো অবশ্যই এই বইটি পড়বেই বা পড়ে। তাছাড়াও যারা নর্মাল জেনারেল লাইনে আছেন, যারা বাংলা সম্পর্কে আগ্রহী বা বাংলা বিষয় সম্পর্কে জানতে চান, তো এই বইটি তাদের জন্য আমার কাছে মনে হয় যে আদর্শ একটা বই। এই বইটি পড়ে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত যে একটা ধারণা, সেই ধারণাটা পাবে। সব পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটা যুগের যে ইম্পর্টেন্ট পার্টগুলো, সেই ইম্পর্টেন্ট পার্টগুলো চাইলে দাগিয়ে রাখা এবং নোট করে রাখা। এটি করলেই অন্ততপক্ষে বাংলা সাহিত্য, বাংলা সম্পর্কে এবং বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে ক্ষুদ্র একটা ধারণা পাওয়া যেতে পারে। তো লালন দীপাবলি বইটি অবশ্যই যারা ছাত্র আছেন তারা পড়বেন। এবং অন্য কোনো বই সম্পর্কে যদি কোনো রিভিউয়ের প্রয়োজন হয়, বা কোনো বই, আমি এটা আস্তে আস্তে দিব, যে কোনো বই রিভিউয়ের জন্য, বা আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে এই লালন দীপাবলি বইটি সম্পর্কে এবং অন্য যে কোনো বই সম্পর্কে, কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই বইটি সম্পর্কে বিস্তারিত না হলে ব্রিফ দেওয়ার চেষ্টা করব। কারণ বইটি সম্পর্কে যদি আমি বিস্তারিত সব কিছু বলে দিই, তাহলে কিন্তু পড়ার যে একটা ইচ্ছা, সেটা কিন্তু আস্তে আস্তে থাকে না। সো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।